ওয়েলকাম টু ফিলোসফি আইকিউ। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের 2025 সালের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা যারা এই বছর অর্থাৎ 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, যাদের দর্শন সাবজেক্টটি আছে, এই ভিডিওটি অবশ্যই তাদের জন্য। এই ভিডিওর মাধ্যমে আমি সমস্ত বড় প্রশ্ন এবং এমসিকিউ এসিকিউ সমস্ত প্রকার প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করছি। ভিডিওটা একটু বড় হবে, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তোমরা সবাই জানো পার্ট এতে মোট 8 নম্বরের 5টি প্রশ্ন থাকে এবং এর জন্য কত 40 নম্বর। তাহলে আমি এখানে 40 নম্বরে বড় প্রশ্ন প্লাস 40 নম্বরে এমসিকিউ আর এসিকিউ টোটাল 80 নম্বর প্রশ্নের কিন্তু সাজেশন আলোচনা করছি। দেখো আমি যেখানে দিয়েছি একের এ দাগেই কিন্তু প্রশ্নটা থাকবে। এ দাগে প্রশ্ন কি দেওয়া আছে দেখো, বলছে নিরপেক্ষ বচনের পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায়। নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য ও কোন কোন পদ অব্যাপ্য তা উদাহরণ সহ লেখো। আর তার সাথে কি দিছে, পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি কি কি। তোমরা সবাই জানো প্রথম যে প্রশ্নটা থাকবে একের এ দাগে থাকবে এবং সেক্ষেত্রে একটা লজিক থাকবে এবং একটা লেখামূলক প্রশ্ন থাকবে। লেখামূলক প্রশ্নের জন্য আমি একটা প্রশ্নই দিয়েছি, এই প্রশ্নটাই লেখামূলক প্রশ্ন কিন্তু আসবে। এবং তার সাথে সাথে দেখো লজিক কি আসবে। তোমরা যারা লজিক পারো অবশ্যই লজিকের উত্তরটা দেবে, ঠিক আছে। যারা লজিক পারো না অবশ্যই উপরে প্রশ্নটা রেডি করবে। লজিকে কি আসবে দেখো, লজিক আসবে তোমাদের গুণ ও পরিমাণ নির্ণয় করো। এই 2025 সালে তোমরা যারা পরীক্ষা দিবে তোমাদের গুণ পরিমাণ নির্ণয় করা আসবেই আসবে। 4টা প্রশ্ন থাকবে, এক একটা প্রশ্নের মান 2, এর জন্য কিন্তু 8 নম্বর বরাদ্দ থাকবে, ঠিক আছে। তাহলে দেখো একের অথবাতে যেটা থাকবে, অথবার প্রশ্নটা কিন্তু লজিক হবে। ওকে, তোমরা যারা লজিক পারো অবশ্যই লজিকের উত্তরটাই কিন্তু দেবে। দেখো 4টে মোট গুণ পরিমাণের প্রশ্ন থাকবে, ওইগুলো তো কমন দেওয়া সম্ভব না, মানে প্রথমে বাক্য দেওয়া থাকবে, ওই বাক্যগুলোকে বচন করে কি করতে হবে, গুণ আর পরিমাণ নির্ণয় করতে হবে। আমি গুণ পরিমাণ নির্ণয়ের ভিডিও কিন্তু আগে দিয়েছি, তোমরা যারা গুণ পরিমাণ নির্ণয় পারো না অবশ্যই আমার আগের ভিডিওটা দেখে নেবে। তো এখানে মোট 4টে প্রশ্ন থাকবে এবং 4টা প্রশ্ন কিন্তু এক একটা 2 নম্বর করে, মোট 8 নম্বরের প্রশ্ন থাকবে। ওকে, তাহলে একের এ দাগের যে প্রশ্নটা থাকবে অথবাতেই কিন্তু থাকবে, একের এ দাগের অথবাতে থাকবে তোমার হচ্ছে গুণ পরিমাণ নির্ণয়। ওকে, এরপর কি আছে দেখো, একের বিদাগ, একের বিদাগে লজিকও থাকবে এবং লেখামূলক প্রশ্নও থাকবে। একের বিদাগে যেটা লেখামূলক প্রশ্ন থাকবে কি দিয়েছি দেখো, একটা দিয়েছে আবর্তন কাকে বলে, আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো। এ বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন, এটা একটা প্রশ্ন। প্রশ্নটা কিরকম আসবে, 2 + 6 = 8 এরকম আসতে পারে। ওকে, আচ্ছা লেখামূলক প্রশ্ন এই একটা গেল। আর একটা লেখামূলক প্রশ্ন দিয়েছি যে বিবর্তন কাকে বলে, দৃষ্টান্ত সহকারে বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। আর তার সাথে কি দিয়েছি, এ বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন। তাহলে দুটো প্রশ্ন হলো লেখামূলক, ঠিক আছে। বিবর্তন কাকে বলে, দৃষ্টান্ত সহকারে বিবর্তনের নিয়মগুলো লিখতে হবে এবং এ বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন সেটা লিখতে হবে। ওকে, আমি এখানে লেখামূলক প্রশ্ন দিয়েছি মোট 3টে। 3টের মধ্যে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই প্রশ্নটা কিন্তু লাস্টে দিয়েছি। ওকে, এটা কিন্তু খেয়াল রাখবে যে কি দিয়েছি, বস্তুগত বিবর্তন কাকে বলে, একটি উদাহরণ দাও, একে কি প্রকৃত বিবর্তন বলা যায়। আর তার সাথে কি দিয়েছি, যে ও বচনের আবর্তন সম্ভব নয় কেন। তোমরা কিন্তু এই 3টা প্রশ্ন যদি রেডি করে নিতে পারো তাহলে একটা কিন্তু অবশ্যই অবশ্যই 2025 সালের পরীক্ষাতে আসবে। ওকে, বিশেষ করে এই যে লাস্টের যে প্রশ্নটা বস্তুগত বিবর্তন, এই প্রশ্নটা 2025 সালে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবুও তোমরা এই 3টা প্রশ্ন রেডি করবে, এই 3টা থেকে কিন্তু একটা থাকবেই থাকবে। আর তার সাথে তোমরা যারা লজিক পারো, যারা লেখামূলক প্রশ্ন করবে না, যারা লজিক ভালো মতো শিখেছো, তোমরা কিন্তু এই লজিকগুলো করবে, এখান থেকে কিন্তু পরীক্ষাতে চলে আসবে। কি আসতে পারে, বলেছে আবর্তন নির্ণয় করো। আর কি আসতে পারে, বিবর্তন নির্ণয় করো। আর কি আসতে পারে, আবর্তন ও বিবর্তন নির্ণয়। আচ্ছা, বিবর্তন ও আবর্তন নির্ণয়। আর লাস্টে আছে আবর্তনের বিবর্তন আর বিবর্তনের আবর্তন। এই যে 5-6টা লজিক আছে, তোমরা আশা করি সবাই শিখেছো এবং এগুলোর ভিডিও আমি আগে দিয়েছি। তো এইখান থেকে এই লজিকগুলোর মধ্যে থেকে কিন্তু যে কোনো একটা লজিক আসবে, এর বাইরে কোনো লজিক কিন্তু এই একের বিদাগের প্রশ্নে থাকবে না। এই একের বিদাগের অথবাতে তোমার এই লজিকগুলো থেকেই পরীক্ষাতে প্রশ্ন আসবে 2025 সালে। ওকে, আচ্ছা একের সি দাগ আছে দেখো, একের সি দাগে কিন্তু লজিক থাকবে। প্রথমেই লজিক থাকবে, কি বলেছে দেখো, নিম্নলিখিত যুক্তিগুলির বৈধতা বিচার করো, বৈধ হলে সংস্থান ও মূর্তি উল্লেখ করো এবং অবৈধ হলে দোষ বিচার করো। ঠিক আছে, তাহলে এখানে নিরপেক্ষ ন্যায় থেকে দুটো নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচার আসে এবং এর জন্য 4 + 4 = 8, এইভাবে কিন্তু একটা বড় প্রশ্ন সেট হয় এবং এটা কিন্তু অবশ্যই লজিক থাকে। তোমরা যারা ভিডিও দেখোনি আমার যে কিভাবে বৈধতা বিচার করে, তাহলে আগের ভিডিও কিন্তু দেখে নিতে পারো। ওকে, আচ্ছা এইখানে দেখো কি আছে, অথবাতে কি থাকে, যে এটার অথবাতে আছে দেখো টিকা লেখো। এই যে এখানে যে লজিকটা থাকবে তার সাথে কিন্তু টিকা লেখো আসে
কিন্তু এই টিকাগুলো কোনো কোনো বছর কমন পড়তেও পারে, নাও পড়তে পারে। তো আমি তোমাদেরকে বলবো যে উপরের বৈধতা বিচারটা সবাই ভালো করে শিখে নিও। আর যারা বৈধতা বিচার পারো না বা শিখতে পারোনি, তাদেরকে বলবো অথবাতে যে প্রশ্নগুলো আমি দিয়েছি এই প্রশ্নগুলো রেডি করতে। একটা দিয়েছি দেখো, অব্যাপ্য হেতুদোষ। মানে অব্যাপ্য হেতুদোষ কাকে বলে এর একটা উদাহরণ দিতে হবে এবং সেটার বৈধতা বিচার করে দেখাতে হবে। মোট কথা অব্যাপ্য হেতুদোষ সম্পর্কে আলোচনা করতে হবে। তারপর আছে দেখো অবৈধ পক্ষদোষ, তারপর আছে চারিপদ ঘটিত দোষ, নাবাচক যুক্তিবাক্যজনিত দোষ, আর অবৈধ সাধ্য দোষ, আর লাস্টে আছে দেখো নিরপেক্ষ ন্যায়। মানে টিকা লেখো, নিরপেক্ষ ন্যায় সম্পর্কে টিকা লিখতে হবে। তো এই প্রশ্নগুলো থেকে কিন্তু তোমাদের যে 4+4 হিসাবে দুটো প্রশ্ন কিন্তু চলে আসতে পারে। তবে আমি বলবো তোমরা যারা বৈধতা বিচার পারো তোমরা কিন্তু ওপরের প্রশ্নগুলো রেডি করবে। ওকে, আচ্ছা একের ডি দাগে দেখো কি দিয়েছে। একের ডি দাগে যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা কিন্তু থাকবেই থাকবে, একদম 100% কমন। 2025 সালে কিন্তু একদম 100% আসবেই আসবে। এই প্রশ্নটাও থাকবে। আর অথবাতে যেটা আছে দুটো প্রশ্নই থাকবে। এই একের ডি দাগে কি থাকে না, মিলের পরীক্ষামূলক পদ্ধতি, সেখান থেকে কিন্তু প্রশ্ন হয়। মাত্র দুটো প্রশ্ন দেওয়া হয়েছে, দুটো প্রশ্নই পরীক্ষাতে আসবে। তোমরা এই দুটো প্রশ্নই রেডি করবে। তবে যে প্রশ্নটা পরীক্ষাতে হুবহু কমন পাবে সেটাই উত্তর করবে। ওকে, কি দিয়েছে দেখো, বলছে দৃষ্টান্ত সহ মিলের অন্যই পদ্ধতিটি ব্যাখ্যা করো। আর বলছে এর সংজ্ঞা দিতে হবে, আকার দিতে হবে, দৃষ্টান্ত দিতে হবে, দুটো সুবিধা দিতে হবে, দুটো অসুবিধা। তাহলে এক কথা হচ্ছে মিলের অন্যই পদ্ধতিটা সম্পর্কে প্রশ্ন আসবে। ওকে, কি কি লিখতে হবে? প্রথমে তার সংজ্ঞা দিতে হবে, তার আকার, দুই প্রকার আকার আর দৃষ্টান্ত দিতে হবে, এবং তারপর কি দিতে হবে? দুটো সুবিধা আর দুটো অসুবিধা। মনে রাখবে এই দুটো সুবিধা আর দুটো অসুবিধা এর জন্যই কিন্তু এই 4 নম্বর আছে এখানে। ওকে, তাহলে দুটো সুবিধা এবং দুটো অসুবিধার জন্য কিন্তু পরীক্ষাতে 4 নম্বর থাকবে। আর উপরে সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত এর জন্য থাকবে 4 নম্বর। এই মিলে হচ্ছে 8 নম্বরের প্রশ্ন সেট হবে। আচ্ছা অথবাতে কি আছে দেখো, অথবাতে দিয়েছে দৃষ্টান্ত সহ মিলের সংযুক্ত পদ্ধতি অথবা অন্যই ব্যতিরেকী পদ্ধতি অথবা দ্বৈত অন্যই পদ্ধতি আলোচনা করো। একটা পদ্ধতিরই 3টা নাম। কি কি দিয়ে আসতে পারে? যে সংযুক্ত পদ্ধতি, ওটারই অন্য অন্য কি নাম আছে? অন্যই ব্যতিরেকী পদ্ধতি, ওটারই অন্য কি নাম আছে? দ্বৈত অন্যই পদ্ধতি। তাহলে এই প্রশ্নটা কিন্তু এই দুটো প্রশ্নই পরীক্ষাতে আসবে। তবে একটা জিনিস খেয়াল রাখবে, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হুবহু মিল থাকবে এবং আর একটা যে প্রশ্ন থাকবে ওটাও এটাই থাকবে, কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু উদাহরণ দিয়ে প্রশ্ন আসবে। একটা উদাহরণ দিবে, উদাহরণ দিয়ে বলবে যেটাতে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, তার নাম লেখো, তার সুবিধা লেখো, তার অসুবিধা লেখো, ঘুরে ফিরে একই হবে। মোট কথা একটা থাকবে হচ্ছে অন্যই পদ্ধতি আর একটা থাকবে অন্যই ব্যতিরেকী পদ্ধতি। 2025 সালের জন্য কিন্তু এটা একদম 100% কমন প্রশ্ন, আসবেই আসবে। তোমরা রেডি করে নিও। আচ্ছা একের ই দাগে কি থাকবে দেখো, আমার এই ক্ষেত্রে কিন্তু কোনো দাগ নম্বরে চেঞ্জ হবে না। আমি যেভাবে দাগ নম্বর দিয়েছি পরীক্ষাতে দেখবে ওই দাগেই থাকবে, ওর বাইরে কিন্তু কোনো দাগে অন্য প্রশ্ন সেট হবে না। একের ই দিয়েছি মানে এইখানে যে প্রশ্নগুলো থাকবে একের ই দাগেই থাকবে, ওটা একের বি বা একের এ বা একের ডি দাগে কিন্তু যাবে না। এটা কিন্তু খেয়াল রেখো। দেখো কি বলেছে, নিচের আরোহ যুক্তিগুলি বিচার করো এবং কোনো দোষ থাকলে তা উল্লেখ করো। মানে এখানে বৈধতা বিচার আমরা নিরপেক্ষ নিয়ে একটা শিখেছি, আর এখান থেকে কিন্তু একটা দোষ বিচার আসে। সেটা কি একদম লাস্টের চ্যাপ্টার, দেখো লাস্টের চ্যাপ্টার আছে আরোহমূলক দোষ, ওই চ্যাপ্টারটা। তো তোমরা কিন্তু এটা করতে যাবে না, এটা অনেক সময় ভুল হয়। অথবাতে আমি দিয়েছি দেখো, অথবাতে 5টা টিকা দিয়েছি মোট। এই 5টা টিকা কিন্তু তোমরা করলেই তোমাদের পরীক্ষায় চলে আসবে। তোমরা সবাই তাহলে এখানে কি করবে, এই প্রশ্নটার ক্ষেত্রে এটা করবে না, এটাকে বাদ দিয়ে এই টিকাগুলোকে টানা মুখস্থ করবে। এই টিকাগুলো থেকে তোমরা দুটো টিকা পরীক্ষাতে কমন পেয়ে যাবে এবং তার জন্য কিন্তু 8 নম্বর থাকবে। ওকে, দেখো প্রথমে কি বলেছে, অবৈধ সামান্যীকরণ জনিত দোষ। তাহলে প্রথম যে প্রশ্নটা থাকবে সেটার নাম কি? অবৈধ সামান্যীকরণ জনিত দোষ। এটা সম্পর্কে টিকা লিখতে হবে। 2 নম্বর আছে দেখো অবান্তর ঘটনাকে কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ। তারপর আছে দেখো অপর্যবেক্ষণ জনিত দোষ। তারপর আছে সহকার্যকে কারণ হিসেবে গ্রহণ করা জনিত দোষ। আর লাস্টে 5 নম্বর আছে মন্দ উপমা বা দুষ্ট উপমা জনিত দোষ। তবে এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে সবগুলো প্রশ্ন মুখস্থ করবে, কিন্তু এই প্রথম 3টা প্রশ্ন ভালো করে মুখস্থ করবে। আমার বিশ্বাস এই প্রথম 3টা প্রশ্ন থেকে কিন্তু তোমাদের দুটো প্রশ্ন চলে আসবে 8 নম্বরের। কত সালে? না 2025 সালে। ওকে, এটা মোটামুটি 100% শিওর। তোমরা 5টা প্রশ্নই করে নেবে, কিন্তু প্রথম 3টা থেকে সম্ভবত দুটো প্রশ্ন সেট হয়ে যাবে। ওকে, এবং এটা এই দাগেই থাকবে, একের ই দাগের অথবাতেই কিন্তু থাকবে সেটা, এবং অথবাতেই কিন্তু এই প্রশ্নটা তোমরা পেয়ে যাবে। ওকে, দুটো থাকবে 4+4=8। তাহলে এই গেল তোমাদের মোট 40 নম্বরের বড় প্রশ্ন। আমি যেভাবে দিলাম
এবং সেই দাগ নম্বর অনুসারে তোমরা কিন্তু পরীক্ষার হলে একদম কমন পেয়ে যাবে। দেখো তোমাদের পার্ট বিতে মোট এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলো থাকবে। তো এখানে তোমরা যা জানো যে 40 নম্বরের মতো প্রশ্ন থাকবে, ঠিক আছে। 24টা থাকে এমসিকিউ আর 16টা থাকে এসিকিউ, এই মিলে হচ্ছে 40 নম্বরের প্রশ্ন হয়। তো এখানে আমি যে প্রশ্নগুলো দিয়েছি মোট 100টার মতো প্রশ্ন দিয়েছি। আশা করি ওই 100টা প্রশ্ন থেকে তোমরা 35 থেকে 40টা কিন্তু সাজেশনে কমন পেয়ে যাবে। ওকে, তো তোমাদেরকে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আমি এখানে যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো ওয়ান লিনিয়ার হিসেবে দিয়েছি। এইগুলোই হয় এসিকিউতেও আসতে পারে, আবার কিন্তু এমসিকিউতেও আসতে পারে। এখানে কিছু কিছু প্রশ্নের উত্তর এখানে সঙ্গে সঙ্গে করে দেওয়া হয়েছে, আর কিছু কিছু প্রশ্নের উত্তর কিন্তু করে দেওয়া হয়নি। ওই প্রশ্নগুলো তোমরা নোট বই থেকে বা টেক্সট বই থেকে তোমরা কিন্তু রেডি করে নেবে। ওকে, এখান থেকেই আশা করা যায় 35 থেকে 40টা প্রশ্ন কিন্তু কমন চলে আসবে। দেখো প্রথম প্রশ্ন আছে যে সত্য মিথ্যা এই বিষয়টি কার সাথে যুক্ত। মনে রাখবে এটা বচনের সাথে যুক্ত। তাহলে সত্য মিথ্যা বিষয়টি কার সাথে যুক্ত? বচনের সাথে যুক্ত। আচ্ছা, বৈধতা অবৈধতা বিষয়টি কার সাথে যুক্ত? এটা হবে যুক্তির সাথে বা যুক্তির আকারের সাথে। ওকে, আচ্ছা 3 নম্বর প্রশ্ন আছে কোন যুক্তিতে প্রসক্তি সম্বন্ধ থাকে। যদি বলে প্রসক্তি সম্বন্ধ থাকে তাহলে হবে অবরোহ যুক্তি, আর যদি বলে প্রসক্তি সম্বন্ধ থাকে না কোন যুক্তিতে, সেটা হবে কিন্তু আরোহ যুক্তি। ওকে, আচ্ছা 5 নম্বর প্রশ্ন আছে দেখো কোন যুক্তির সিদ্ধান্ত সম্ভাব্য। মনে রাখবে আরোহ যুক্তির সিদ্ধান্ত কিন্তু সবসময় সম্ভাব্য হয়। 6 নম্বর প্রশ্ন আছে কোন যুক্তির সিদ্ধান্ত সুনিশ্চিত হয়। মনে রাখবে অবরোহ যুক্তির সিদ্ধান্ত কিন্তু সবসময় সুনিশ্চিত হয়ে থাকে। ওকে, তাহলে এই গেল 6টা প্রশ্ন। দেখো 7 নম্বর প্রশ্ন আছে অবরোহ যুক্তিতে কোন ধরনের সত্যতা থাকে। মনে রাখবে অবরোহ যুক্তিতে থাকে আকারগত সত্যতা, আর আরোহ যুক্তিতে থাকে বস্তুগত সত্যতা। তাহলে দুটো প্রশ্ন। আচ্ছা 9 নম্বর প্রশ্ন আছে দেখো বচন হলো ভাষায় প্রকাশিত ড্যাশ। তাহলে বচন হলো ভাষায় প্রকাশিত ড্যাশ, ড্যাশ মানে কি? অবধারণ। তাহলে বচন কি না ভাষায় প্রকাশিত একটা অবধারণ। 10 নম্বর আছে দেখো বলছে ব্যাপ্যতা নির্ণয়ের সূত্র থেকে একটি প্রশ্ন থাকতে পারে। থাকতে পারে মানে কি থাকবে, একদম কনফার্ম থাকো যে ব্যাপ্যতা নির্ণয়ের প্রশ্ন থেকে কিন্তু একটা প্রশ্ন থাকবেই। কিরকম প্রশ্ন হয় এখানে দেখো দিয়েছি, এখানে দেওয়া হয়নি যে থাকবে এ বচনের কোন পদ ব্যাপ্য, বা কোন বচনের দুটো পদই ব্যাপ্য, কোন বচনের দুটো পদই অব্যাপ্য, কোন বচনে কেবলমাত্র বিধেয় পদ ব্যাপ্য। এরকম ঘুরিয়ে ফিরে কিন্তু প্রশ্ন থাকবে। তোমরা ব্যাপ্যতা নির্ণয়ের সূত্রটা একটু ভালো করে দেখে যেও। ওকে, আচ্ছা 11 নম্বর আছে দেখো বচনের অংশ। বচনের অংশ মনে রাখবে 4টে, কিন্তু কোনো কোনো বচনের অংশ থাকে 3টে। যেমন যদি বলি কলকাতা বড় শহর, তাহলে ওটাকে বচন করলে কি হবে? এ কলকাতা হয় বড় শহর, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু 3টা অংশ থাকে, যে উদ্দেশ্য পদ থাকে, বিধেয় পদ থাকে, আর হচ্ছে সংযোজক থাকে। সেক্ষেত্রে কিন্তু পরিমাণক থাকে না। কিন্তু এমনি জেনারেলি যদি বচন বলে বচনের কয়টা অংশ? 4টা অংশ, উদ্দেশ্য, বিধেয়, সংযোজক, আর একটা হচ্ছে পরিমাণক। ওকে, আচ্ছা 12 নম্বর দেখো কি বলেছে সত্য মিথ্যা নির্ণয় থেকে একটা প্রশ্ন থাকবে। এটা কিন্তু মোটামুটি 100% একটা প্রশ্ন থাকবে সত্য মিথ্যা নির্ণয় থেকে। ঠিক আছে, এখান থেকে মোটামুটি 100% একটা প্রশ্ন ব্যাপক থেকে কিন্তু থেকে যাবে। সত্য মিথ্যা নির্ণয় থেকে কিরকম প্রশ্ন থাকবে যে এ বচন সত্য হলে ও বচন কি হবে। মানে সত্য মিথ্যা যেভাবে নির্ণয় করে, এ বচন সত্য হলে ও বচন কি হয়, এটা মিথ্যা হয়। তোমরা যারা সত্য মিথ্যা নির্ণয় করতে পারো না, অবশ্যই সত্য মিথ্যা নির্ণয়ের ছকটা দেখে যাবে। আচ্ছা 13 নম্বর কি বলেছে দেখো এ বচন এবং ই বচনের মধ্যে কোন বিরোধিতার সম্পর্ক থাকে। তাহলে একটা বচনের বিরোধিতা এরকম ছিল না, যে এ বচন, ই বচন, আই বচন, ও বচন, এখানে ছিল বিপরীত বিরোধিতা, এখানে ছিল অধীন বিপরীত বিরোধিতা, এখানে ছিল অসম বিরোধিতা, এখানে অসম, আর কোনাকুনি ছিল হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। তো এই ছক থেকে কিন্তু শর্ট প্রশ্ন থাকবেই থাকবে, 4টা প্রশ্ন থাকে এই চ্যাপ্টার থেকে। কিন্তু এরকম একটা প্রশ্ন থাকবে যে বলবে এ বচন এবং ই বচনের মধ্যে কোন বিরোধিতা। তাহলে এ আর ইর মধ্যে কি ছিল, এখানে বিপরীত বিরোধিতা। আসতে পারে ই আর ওর মধ্যে কি আছে, অসম বিরোধিতা। এরকম কিন্তু ছক দেখেই একটা প্রশ্ন উত্তর তোমাদের করতে হবে, মানে একটা প্রশ্ন থাকবে। আচ্ছা 14 নম্বর বলছে দেখো বচনের বিরোধিতা কাকে বলে, এবং লেখামূলক প্রশ্ন থাকবে বচনের বিরোধিতা কাকে বলে। 15 নম্বর প্রশ্ন আছে দেখো বলছে বচনের বিরোধ চতুষ্কোণ কাকে বলে। অ্যারিস্টটলের মধ্যে বচনের বিরোধিতা কয় প্রকার কি কি। মনে রাখবে এটা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে বিপরীত বিরোধিতা, আর একটা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। ওকে, আচ্ছা সীমিত আবর্তন, অসমাবর্তন, অসলাবর্তন কাকে বলে। এই সীমিত আবর্তন কাকে বলে অবশ্যই কিন্তু দেখে যাবে, প্লাস উদাহরণ আছে। মোট মূর্তির সংখ্যা কত, সেটা হবে 256টি। আর 19 নম্বর আছে মোট বৈধ মূর্তির সংখ্যা কত, সেটা কিন্তু হবে মাত্র 19টি। এই যে বারবারা, সিলারেন, ডারি, ফেরিও, ঠিক আছে, এগুলো হচ্ছে এক একটা বৈধ মূর্তি, এবং এটার সংখ্যা কত, এটার সংখ্যা হচ্ছে মাত্র 19টি। আচ্ছা 20 নম্বর প্রশ্ন আছে দেখো 4 প্রকার সংস্থান ও বৈধ মূর্তিগুলি থেকে কমপক্ষে একটা প্রশ্ন কিন্তু থাকবে, এটাও 100%।
ঠিক আছে, 4 প্রকার বৈধ মূর্তি থেকে কিন্তু একটা প্রশ্ন থাকবেই থাকবে। কিরকম থাকবে এখানে দেখো দিয়েছি যে ডারাপটি কোন সংস্থানের বৈধ মূর্তি। তো এরকম ডারাপটি বলো, বোকার্ডো বলো, বারবারা বলো, এগুলো কোন সংস্থানের বৈধ মূর্তি, সেইভাবে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষাতে থাকবেই থাকবে। 21 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, তৃতীয় সংস্থান, চতুর্থ সংস্থানে কয়টি করে মূর্তি থাকে। এটার একটা সূত্র আছে, মনে রাখবে, 4 4 6 5, এইভাবে মনে রাখবে। মানে প্রথম সংস্থান 4টা, দ্বিতীয় সংস্থানে 4টা, তৃতীয় সংস্থানে 6টা, আর চতুর্থ সংস্থানে 5টা মোট বৈধ মূর্তি আছে। তাহলে এগুলোকে যদি আমি যোগ করে দিই, এগুলোকে যদি যোগ করে দিই, তাহলে সেটা কত হবে না, সেটা কিন্তু 19টা হবে। 22 নম্বর প্রশ্ন, নিরপেক্ষ ন্যায়ে সাধ্যপদ, পক্ষপদ ও হেতুপদের অবস্থান লেখো। এটাও কিন্তু পরীক্ষাতে আসে। অশূন্য শ্রেণী কাকে বলে অবশ্যই একটা উদাহরণ জানবে। বুলীয় রূপের ধারণা দেন কোন বিজ্ঞানী। আচ্ছা, বুলীয় রূপের ধারণা দেন কোন বিজ্ঞানী, এটা কিন্তু জর্জ বুল হবে উত্তর। বুল জর্জ বুল হবে উত্তর। আচ্ছা, ভেনচিত্রের ধারণা দেন কোন বিজ্ঞানী, এটার কিন্তু উত্তর হবে জন ভেন। ভেনচিত্রের ধারণা দেন জন ভেন। ওকে। আচ্ছা, 4 প্রকার বচনের ভেনচিত্র জানতে হবে। ভেনচিত্র নির্ণয় কিভাবে করে, ঠিক আছে, তোমরা আশা করি সবাই কম বেশি পারো। ওকে। আচ্ছা, পরিপূরক শ্রেণী কাকে বলে। আচ্ছা, অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন 2025 সালের জন্য। 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক দিবে এই ভিডিওটি কিন্তু অবশ্যই তাদের নম্বর প্রশ্ন আছে দেখো, ভূত নেই, এটাকে ভেনচিত্র করতে হয়। ভেনচিত্র করলে কি হয়, এটা এভাবে করতে হয়, তোমরা শিখেছো সবাই। ভেতর কি হবে, এরকম ছায়াবৃত্ত হবে, আর এস ইজিক্যাল টু 0, এটাই হচ্ছে ভূত নেই এর ভেনচিত্র। ওকে। আচ্ছা, শ্রেণী গুণফল কাকে বলে, এটাও দেখবে। এর উত্তরটা দেখো দেওয়া আছে, শ্রেণী নির্দেশক পরস্পর ছেদি দুটি বৃত্তের মধ্যবর্তী ক্ষুদ্রতর সাধারণ অংশকে বলা হয় শ্রেণী গুণফল। মানে এরকম একটা বৃত্ত, এরকম একটা বৃত্ত, তাহলে এর মধ্যে কোনটা, এই যে সাধারণ যে অংশটা মিলেছে, এই অংশটাকে বলা হয় শ্রেণী গুণফল। ওকে। 31 নম্বর, একটি বচন গ্রাহক সত্য হলে সত্য সারণীর সারি কয়টা। মনে রাখবে, একটা বচন গ্রাহক হলে সত্য সারণীর সারি হয় দুটো, আর দুটো বচন গ্রাহক হলে 4টা, আর 3টা বচন গ্রাহক হলে হয় 8টা। মানে ডবল ডবল হতে থাকবে, একটার জন্য দুটো, দুটোর জন্য 4টে, 3টের জন্য 8টা, 4টার জন্য 8এর ডাবল 16টা হবে। ওকে। তোমরা আশা করি এগুলো সবাই জানো। আচ্ছা, গ্রাহক কাকে বলে বা গ্রাহক প্রতীক কাকে বলে, সংকেত প্রতীক কাকে বলে, ধ্রুবক কাকে বলে, নিবেশন দৃষ্টান্ত কাকে বলে, সত্যাপেক্ষ যুক্তি কাকে বলে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এইগুলো প্রশ্ন থেকে কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পাবেই। এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে সবাই রেডি করবে। 39 প্রশ্ন আছে দেখো, সংযোজক কাকে বলে, শত সত্য বচনাকার কাকে বলে, শতমিথ্যা বচনাকার কাকে বলে, সংযোগিক বচন কখন সত্য হয়, সংযোগী বচন কখন মিথ্যা হয়। এগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এগুলো ভালো করে সবাই রেডি করবে। 44 নম্বর প্রশ্ন আছে দেখো, যৌগিক বচন কয় প্রকার। মনে রাখবে, যৌগিক বচন কিন্তু 5 প্রকার হয়। আচ্ছা, একটি দ্বিপ্রাকল্পিক বচনের বাস্তব দৃষ্টান্ত দাও। আচ্ছা, দ্বিপ্রাকল্পিক বচন কখন হয় জানো তো, যদি এবং কেবল যদি এইগুলো শব্দ যদি যুক্ত থাকে, তাহলে কিন্তু সেটা হয় দ্বিপ্রাকল্পিক বচন। ওকে। এখানে কি বলেছে দেখো, বৃষ্টি হবে যদি এবং কেবল যদি মেঘ করে, তাহলে এটা কোন বচনের উদাহরণ, এটা একটা দ্বিপ্রাকল্পিক বচনের উদাহরণ। 46 নম্বর আছে দেখো, আরোহ অনুমানের সিদ্ধান্ত কি প্রকার। অবশ্যই আরোহ অনুমানের সিদ্ধান্ত কিন্তু কি প্রকার বচন বলেছে, বচন বলে কি হবে, সার্বিক সংশ্লেষক হবে। আর যদি বলতো কি আরোহ অনুমানের সিদ্ধান্ত কি, তাহলে সেটার উত্তর হবে সম্ভাব্য। কিন্তু বলেছে কি প্রকার বচন, বচন হলে সার্বিক সংশ্লেষক হবে। 47 নম্বর, লৌকিক আরোহ অনুমানকে কে শিশুস্বরূপ আরোহ অনুমান বলেছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটার উত্তর হবে বেকন। 48 আছে দেখো, আরোহমূলক লাভ কি। 49 আছে, আরোহ অনুমানের আকারগত ও বস্তুগত ভিত্তি বলতে কি বোঝায়। ঠিক আছে, তাহলে আরোহ অনুমানের আকারগত ভিত্তি আছে একটা, বস্তুগত ভিত্তি আছে একটা। এটা কিন্তু এই প্রশ্নগুলো কিছু কিছু আবার নিচের দিকে রিপিট হয়েছে। ওকে। আচ্ছা, 50 নম্বর আছে দেখো, আরোহ অনুমান কাকে বলে, লৌকিক আরোহ অনুমান কাকে বলে, মন্দ উপমা ও ভালো উপমা যুক্তির একটি করে উদাহরণ দাও, অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান বলা হয় কেন। এইগুলো কিন্তু সবই 1 থেকে 2টো করে লাইন হবে উত্তর, তোমরা এগুলো রেডি করবে। আচ্ছা, এখানে দেখো এর উত্তরটা দিয়েছে যে অবৈজ্ঞানিক আরোহ অনুমানের ক্ষেত্রে গণনার কাজ শেষ হয় না বা সম্পূর্ণ হয় না, তাই অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান বলা হয়। ওকে। এই গেল তোমাদের মোট 53টা প্রশ্ন। মোট 100টার কাছাকাছি প্রশ্ন দিয়েছি, তার মধ্যে কিন্তু 35 থেকে 40টা প্রশ্ন তোমাদের কমন চলে আসবে। আচ্ছা, 54 নম্বর আছে দেখো, কোন পদ্ধতির অপপ্রয়োগের ফলে কাকতালীয় দোষ হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা,
এবং এটা হবে ব্যতিরেকি পদ্ধতি। আচ্ছা, মিলের কোন পদ্ধতিকে আবিষ্কারের পদ্ধতি বলা হয়? এটাকে বলা হয় অন্বয়ী পদ্ধতি, বা এটাকে অন্বয় বা অন্বয়ী একই কিন্তু জিনিস বা একই নাম। অন্বয়ী পদ্ধতি বা অন্বয় পদ্ধতিকে বলা হয় আবিষ্কারের পদ্ধতি। ওকে। 56 নম্বর, মিলের কোন পদ্ধতিকে প্রমাণের পদ্ধতি বলা হয়? এটার উত্তর হবে ব্যতিরেকি পদ্ধতি। অপসারণ সূত্রের ভিত্তি কি? এটা হবে কার্যকারণ নীতি। মিলের কোন পদ্ধতি কার্যকারণকে সহ অবস্থান থেকে পৃথক করতে পারে না? তাহলে সেটার কি হবে? অন্বয় পদ্ধতি। আচ্ছা, মিলের অন্বয় পদ্ধতির উন্নততর রূপ কি? এটা মনে রাখবে, অন্বয়ী ব্যতিরেকি পদ্ধতি। ওকে। 60 নম্বর, মিলের কোন পদ্ধতির ক্ষেত্রে দুটি দৃষ্টান্ত প্রয়োজন? একটা আছে উত্তর ব্যতিরেকি পদ্ধতি। দুটো দৃষ্টান্ত কি? একটা হ্যাঁবাচক দৃষ্টান্ত লাগে, আর একটা হচ্ছে নাবাচক দৃষ্টান্ত লাগে। ওকে। তারপরে অপসারণের প্রথম সূত্রের উপর কোন পদ্ধতি গড়ে উঠেছে? এটার উত্তর হবে দেখো প্রথম সূত্রটা, মানে প্রথম সূত্র প্রথম পদ্ধতি, মানে অন্বয়ী পদ্ধতি হবে এর উত্তর। ওকে, অন্বয়ী পদ্ধতি হবে এর উত্তর। তারপরে 62 নম্বর, অনুমান ও যুক্তির মধ্যে পার্থক্য কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু 2025 সালের জন্য। ওকে। আচ্ছা, যুক্তির আকার কাকে বলে? বৈধ যুক্তি অবৈধ যুক্তি কাকে বলে? ভাষায় প্রকাশিত অনুমানকে কি বলা হয়? মনে রাখবে, ভাষায় প্রকাশিত অনুমানকে কিন্তু যুক্তি বলে। তাহলে ভাষায় প্রকাশিত অনুমানকে কি বলা হয়? যুক্তি বলা হয়। ভাষায় প্রকাশিত অবধারণকে কি বলে? এটা অলরেডি প্রথমে হয়েছে। ভাষায় প্রকাশিত অনুমানকে কি বলা হয়? বচন বলা হয়। আচ্ছা, 66 নম্বর হয়ে গেল। 67তে কি আছে দেখো, এমপি মডাস পোনেন্স, এমটি মডাস টোনেন্স, আর হচ্ছে ডিএস ডিসজাংটিভ ডিসজাংটিভ সিলোজিজম হবে। হ্যাঁ, এগুলো পুরো নামগুলো একটু সবাই দেখে নিও। 68 নম্বর আছে দেখো, প্রাকল্পিক ও বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে? 69 নম্বর আছে, গঠনমূলক ও ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায় কাকে বলে? এগুলো কিন্তু কমন পাবে তোমরা পরীক্ষাতে, এগুলোকে সবাই রেডি করবে। আচ্ছা, 70 নম্বর আছে দেখো, প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায়ের সব ধরনের উদাহরণ জানতে হবে। তার প্রাকল্পিক বৈকল্পিক ন্যায়ের যে আকার আছে, বৈধ আকার অবৈধ আকার, প্রত্যেকটারই কিন্তু উদাহরণ জানতে হবে তোমাদের এই 2025 সালের জন্য। আচ্ছা, বৈকল্পিক বচনের অথবা শব্দটি কয়টি অর্থে ব্যবহার করা হয়? মনে রাখবে, এটা দুটি অর্থে ব্যবহার করা হয়। একটা হচ্ছে বিসংবাদী অর্থে এবং অন্যটি হচ্ছে অবিসংবাদী অর্থে। ওকে। আচ্ছা, বিসংবাদী ও অবিসংবাদী অর্থে বৈকল্পিক ন্যায় কাকে বলে? এটাও ইম্পর্টেন্ট। বৈকল্পিক বচনের প্রধান, অপ্রধান আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত কি জাতীয় বচন? মনে রাখবে, প্রধান যেটা আশ্রয় বাক্য, আর অপ্রধান যেটা আশ্রয় বাক্য, আর সিদ্ধান্ত, তিনটা কিন্তু আলাদা হয়। যেমন বৈকল্পিক বচনের প্রধান আশ্রয় বাক্য কিন্তু বৈকল্পিকই হবে, এটা হবে বৈকল্পিক। ঠিক আছে, আর অপ্রধান আশ্রয় বাক্য আর সিদ্ধান্ত এই দুটো মিলে কিন্তু নিরপেক্ষ বচন হয়। এই দুটো মিলে কি হয় না? নিরপেক্ষ বচন হয়। প্রাকল্পিক বচনের ক্ষেত্রে প্রধান আশ্রয় বাক্য মনে রাখবে প্রাকল্পিক বচন হয়, আর অপ্রধান আশ্রয় বাক্য আর সিদ্ধান্ত এই দুটোই কি হয়? এই দুটোই কিন্তু নিরপেক্ষ বচন হয়। ওকে, এটা কিন্তু খেয়াল রেখো। 75 নম্বর প্রশ্ন আছে দেখো, অনুকল্পকে স্বীকারজনিত দোষের একটা সাংকেতিক ও বাস্তব উদাহরণ, পূর্বকল্পকে স্বীকারজনিত দোষের একটি সাংকেতিক ও বাস্তব উদাহরণ, বিকল্প পরিবহনজনিত দোষ কাকে বলে, যুক্তির বৈধতা বলতে কি বোঝায়, কারণ বলতে কি বোঝায়? আচ্ছা, কারণ চ্যাপ্টার থেকে কিন্তু জানো যে কারণ চ্যাপ্টার থেকে কিন্তু 6টা তোমাদের প্রশ্ন আসবে। ওকে, কারণ চ্যাপ্টারটা কিন্তু সবাই ভালো করে দেখবে। আমি এখানে যে প্রশ্নগুলো দিয়েছি, আশা করি ওই প্রশ্নগুলো করলে তোমাদের কারণ চ্যাপ্টারের সমস্ত প্রশ্ন পরীক্ষাতে কমন পাবে। আচ্ছা, 79 নম্বরের প্রশ্ন আছে দেখো, কারণ বলতে কি বোঝায়? 80তে আছে বহু কারণবাদ কি? দুইজন বহু কারণবাদের সমর্থকের নাম লেখো। দুইজন তো আসবে না পরীক্ষাতে, একজন আসবে। তোমরা মিল ও বেইন এই দুটো নাম জেনে যাবে যে এই দুজন কিন্তু বহু কারণবাদকে সমর্থন করেছেন। আচ্ছা, 82 নম্বর প্রশ্ন আছে দেখো, শর্ত কাকে বলে, শর্ত কয় প্রকার ও কি কি? আচ্ছা, আবশ্যিক শর্ত হিসাবে কারণ বলতে কি বোঝায়? ঠিক আছে, একটি উদাহরণ দাও। আচ্ছা, ক হলো ক্ষয়ের আবশ্যিক শর্ত, এ কথার অর্থ কি? এটাই ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, এ হলো বি এর আবশ্যিক শর্ত, এ কথার অর্থ কি? এগুলো কিন্তু সব তোমরা রেডি করে নেবে। আচ্ছা, পর্যাপ্ত শর্ত বলতে কি বোঝায়? খুব ইম্পর্টেন্ট। ক হলো ক্ষয়ের পর্যাপ্ত শর্ত, এ কথার অর্থ কি? এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে তোমাদের 85টা প্রশ্ন আলোচনা হলো। 86 নম্বর প্রশ্ন আছে দেখো, পর্যাপ্ত শর্তের উদাহরণ দাও। 87 নম্বর আছে, বৃষ্টি হলো মাটি ভেজার কারণ। এখানে কারণ শব্দটা কোন অর্থে প্রয়োগ করা হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু পর্যাপ্ত শর্ত হবে উত্তর। আচ্ছা, আবশ্যিক পর্যাপ্ত শর্ত হিসেবে কারণ বলতে কি বোঝায়? ভিজে কাঠে অগ্নি সংযোগ করলে ধোয়া হবেই,
ঠিক আছে, এখানে কোন শর্ত প্রয়োগ করা হয়েছে? এটার উত্তর হবে আবশ্যিক পর্যাপ্ত শর্ত বা পর্যাপ্ত আবশ্যিক শর্ত, এর উত্তর হবে। আচ্ছা, 90 নম্বরে চলো। 90 নম্বর বলেছে বহু কারণবাদের একটি সমস্যা লেখো। কারণের গুণগত লক্ষণগুলি কি কি? এগুলো কিন্তু সব 1 নম্বরের প্রশ্ন, হয় এমসিকিউতেও থাকবে না, বেশিরভাগগুলো এসিকিউতে থাকবে। আচ্ছা, 92 আছে দেখো, কারণের পরিমাণগত লক্ষণ লেখো। 93 আছে দেখো, বহু কারণবাদে কারণকে কোন শর্ত হিসাবে গ্রহণ করা হয়েছে? এটা কিন্তু উত্তর হবে পর্যাপ্ত শর্ত। ওকে। আচ্ছা, এক কারণবাদে কারণকে কোন শর্ত হিসেবে গ্রহণ করা হয়েছে? এটা হবে আবশ্যিক শর্ত। এইগুলোও কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের 2025 সালের জন্য। তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের হচ্ছে ওল্ড সিলেবাসে তোমরাই হচ্ছে লাস্ট ব্যাচ, অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখে যাবে, আর এই প্রশ্নগুলো সবাই রেডি করে নেবে। আচ্ছা, 95 বলেছে দেখো, মিল কারণ শব্দটিকে কোন শর্ত হিসেবে গ্রহণ করেছে? এটাও কিন্তু পরীক্ষাতে খুব আসে, এর উত্তর হবে পর্যাপ্ত শর্ত। ওকে। আচ্ছা, 96 আছে দেখো, একজন এক কারণবাদের সমর্থকের নাম লেখো। তাহলে কি বলেছে? একজন এক কারণবাদের সমর্থক কিন্তু কপি। ওকে। একাই কার্য ঘটাতে পারে কোন শর্ত? উত্তর হবে পর্যাপ্ত শর্ত। পরিমাণের দিক থেকে কারণ কার্যের সমান, এই কথা কি বলেছেন? কার্ভেত রিড বলেছেন। খুব ইম্পর্টেন্ট, এই কারণ চ্যাপ্টার থেকে আমি মোটামুটি 20 থেকে 22টা প্রশ্ন কিন্তু দিয়েছি। এই 20-22টা প্রশ্ন করলেই কিন্তু তোমরা 6টা প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। আচ্ছা, এই 99 থেকে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো কিন্তু কিছুটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও দেওয়া আছে, পরীক্ষাতে কিন্তু এখান থেকে আসবে। আচ্ছা, একটি বৈধ অবরোহ যুক্তির উদাহরণ দাও যার আশ্রয় বাক্য মিথ্যা কিন্তু সিদ্ধান্ত বলেছে সত্য। বলছে কোনো মন্ত্রী নয় পুরুষ, এটা মিথ্যা কথা। সকল স্ত্রীলোক হয় মন্ত্রী, এটা মিথ্যা। সুতরাং কোনো স্ত্রীলোক নয় পুরুষ, এটা কিন্তু সত্য। ওকে। তাহলে এই যুক্তিটা একটা অবরোহ যুক্তির উদাহরণ, কিন্তু আশ্রয় বাক্য কি আছে? মিথ্যা আছে, কিন্তু সিদ্ধান্তটা কি হয়েছে দেখো, সিদ্ধান্তটা হচ্ছে সত্য। এটা কিন্তু পরীক্ষাতে আসে, এবং 2025 সালের জন্য কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বা পরীক্ষায় কিন্তু আসবে, ধরে নিতে পারো। আচ্ছা, 100 নম্বর প্রশ্ন আছে দেখো, একটি বৈধ অবরোহ যুক্তির উদাহরণ দাও যার সিদ্ধান্ত কিন্তু মিথ্যা। বৈধ অবরোহ বলেছে, বৈধ অবরোহ বলেছে, কিন্তু সিদ্ধান্তটা কি বলেছে? মিথ্যা। দেখো, সকল পশু হয় মানুষ, এটা কিন্তু মিথ্যা কথা। সকল সিংহ হয় পশু, এটা কিন্তু সত্য কথা। সুতরাং সকল সিংহ হয় মানুষ, এটা কিন্তু মিথ্যা কথা। যুক্তি অনুসারে সাজালে এটা কিন্তু এরকমই হবে, কিন্তু এই সিদ্ধান্তটা কিন্তু মিথ্যা হবে। ওকে। এখানে আমাদের চেয়েছে কি? সিদ্ধান্তটা মিথ্যা দাও, কিন্তু আশ্রয় বাক্য সত্য মিথ্যার কথা কিছু বলে নাই, কিন্তু সিদ্ধান্তটা কি বলছে? মিথ্যা। কিন্তু যুক্তিটা কি হতে হবে? অবশ্যই বৈধ হতে হবে। তাহলে এই উদাহরণটা অবশ্যই মনে রাখবে। লোগো শব্দের অর্থ কি? লোগো শব্দের অর্থ কিন্তু চিন্তা। 102 নম্বর প্রশ্ন, যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে আসে তাকে কি বলা হয়? অবরোহ যুক্তি। 103 নম্বর প্রশ্ন, অবরোহ অবরোহ যুক্তির আলোচ্য বিষয় হলো কি? না, এর হচ্ছে আকারগত বৈধতা নির্ণয় করা। যুক্তির নিজস্ব ধর্ম কোনটা? যুক্তির নিজস্ব ধর্ম হচ্ছে এর বৈধতা। যদি একটি অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয়, তাহলে যুক্তিটি কি হবে? খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, অনেকগুলো অপশন থাকবে, যে যদি একটি অবরোহ যুক্তির সিদ্ধান্তটা সত্য হয়, সিদ্ধান্তটা সত্য, তাহলে যুক্তিটা কি হবে? বৈধ হবে, না অবৈধ হবে, না সম্ভাব্য হবে, না কোনোটি নয়। তাহলে যদি সিদ্ধান্তটা সত্য হয়, তাহলে সেটা বৈধ হতে পারে, অবৈধ হতে পারে। ঠিক আছে, ওই জন্য এর উত্তর কি হবে? ডি। ডি নম্বরে আছে দেখো, কোনোটি নয়, এটাই হবে কিন্তু এর সঠিক উত্তর। খুব ইম্পর্টেন্ট কিন্তু 2025 সালের জন্য। ওকে। আচ্ছা, অবৈধ অবরোহ যুক্তির হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্তটা কি হবে? হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্তটা কি হয়ে যাবে? না, অনিশ্চিত হবে। 7 নম্বর প্রশ্ন আছে দেখো, একটি অবৈধ অবরোহ যুক্তির আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত বাক্য উভয়ই সত্য হতে পারে। এই উক্তিটা কি বলছে? একটা অবৈধ অবরোহ যুক্তি, আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত উভয়ই কিন্তু সত্য হতে পারে। তাহলে এই যে কথাটা বলেছে, এই কথাটা কি? উক্তিটা কি? এই কথাটা কি মিথ্যা? না, এই কথাটা সত্য মিথ্যা দুটোই হতে পারে, না সত্য মিথ্যা কোনোটি না, না উক্তিটি সত্য। তাহলে এই যে যে কথাটা বলেছে, এই কথাটা কিন্তু আসলে সত্য কথা, তাই উত্তর কি হবে? ডি, উক্তিটি সত্য। আচ্ছা, 108 নম্বর প্রশ্ন আছে দেখো, বৈধ অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে, এই বিবৃতিটি কি? এটা কিন্তু উত্তর হবে এই বিবৃতিটি সত্য। ওকে। অপ্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তি হলো, সেটার নাম কি হবে? সেটার নাম হবে মন্দ উপমা যুক্তি। এটাও কিন্তু ইম্পর্টেন্ট 2025 সালের পরীক্ষার জন্য। আমরা একটি বিশেষ সত্য থেকে আরেকটি বিশেষ সত্যে উপনীত হই যে আরোহ অনুমানে, তার নাম হচ্ছে মন্দ উপমা যুক্তি বা উপমার যুক্তি। এটার নামও, এটাও কিন্তু 2025 সালের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন।
11 নম্বর আছে দেখো, বলছে উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্ত কি? এটা হবে সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। উপমা যুক্তির সিদ্ধান্ত কি হয়? উপমা যুক্তির সিদ্ধান্ত কিন্তু সবসময় হয় সম্ভাব্য, মানে সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে। 113 নম্বর প্রশ্ন আছে দেখো, সাদৃশ্য অনুমানের ভিত্তি কি? এটার উত্তর হবে উপমা যুক্তি। অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কে শিশুসুলভ আরোহ অনুমান বলেছে? এটার উত্তর হবে কিন্তু বেকন। ওকে। আচ্ছা, ভালো উপমা ও মন্দ উপমা যুক্তির মধ্যে পার্থক্য লেখো। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে দেখো দিয়েছি আমি উত্তরটা। ভালো উপমার ক্ষেত্রে দুটি বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক সাদৃশ্য বর্তমান থাকে, কিন্তু মন্দ উপমার ক্ষেত্রে দুটি বিষয়ের সাদৃশ্য নিছকই আকস্মিক, বাহ্যিক ও অপ্রাসঙ্গিক এবং কম গুরুত্বপূর্ণ হয়। তাহলে এটাই হচ্ছে এই দুটোর মধ্যে কি ডিফারেন্স। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন 2025 সালের জন্য। আচ্ছা, 116 নম্বর প্রশ্ন আছে দেখো, মন্দ উপমা যুক্তির একটি উদাহরণ দাও। ঠিক আছে, বলছে কুকুর ও চেয়ার উভয়েরই 4টি পা আছে, কুকুর কামড়াতে পারে, সুতরাং চেয়ারও কামড়াতে পারে। তাহলে এটা কিন্তু একটা কি মন্দ বা দুষ্ট উপমা যুক্তির উদাহরণ। আচ্ছা, 117 নম্বর প্রশ্ন, ভালো উপমা বা উত্তম উপমা যুক্তির একটি উদাহরণ দাও। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছে রাম ও শ্যাম দুজনেরই রক্তে ম্যালেরিয়া জীবাণু পাওয়া গেছে, রাম কুইনাইন খেয়ে ভালো হয়েছে, সুতরাং শ্যামও কুইনাইন খেয়ে ভালো হয়ে যাবে। এটাই কিন্তু একটা কি ভালো উপমা যুক্তির বা উত্তম উপমা যুক্তির উদাহরণ। আচ্ছা, উপমা যুক্তির মূল্যায়নের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মানদণ্ড কি? এটা মনে রাখবে সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। 119 নম্বর প্রশ্ন আছে দেখো, উপমা যুক্তির মূল্যায়নের একটি মানদণ্ড লেখো। অনেকগুলো মানদণ্ড আছে, কিন্তু পরীক্ষাতে আসতে কয়টা আসবে? একটি মানদণ্ড আসবে। যুক্তিবাক্যে উল্লেখ করা দৃষ্টান্তের সংখ্যা যত বেশি হবে, উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতাও তত বেশি হবে। উপমা যুক্তির ভিত্তি কি হবে? এটা হবে অসম্পূর্ণ সাদৃশ্য। উপমা যুক্তির কাকে বলে এটা পড়ে নেবে। আরোহ অনুমানের আকারগত ভিত্তিগুলি কি কি? আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু আগেও ছিল প্রথম দিকে, এখানে কিন্তু আমি আবার দিয়েছি, কিন্তু এর উত্তরটা দিয়ে দিয়েছি। ওই জন্য দেখো সংখ্যা 122 হলেও কিছু কিছু প্রশ্ন কিন্তু রিপিট হয়েছে। আরোহ অনুমানের আকারগত ভিত্তিগুলি কি কি? প্রকৃতির একরূপতা নীতি আর কার্যকারণ নিয়ম, মোট দুটো নিয়ম আছে। ওকে। আচ্ছা, আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি, এটা হচ্ছে দুটো বস্তুগত ভিত্তি আছে, একটা পর্যবেক্ষণ আর একটা পরীক্ষণ। আচ্ছা, 24 নম্বর প্রশ্ন, আরোহমূলক লাভ বলতে কি বোঝায়? এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে আসতে পারে। কি বলেছে দেখো, বলেছে আরোহ অনুমানে বিশেষ জ্ঞাত সত্য থেকে সামান্য জ্ঞাত সত্ত্বে অগ্রসর হওয়াকে দার্শনিকরা নাম দিয়েছেন কি আরোহ সংক্রান্ত লাভ বা আরোহমূলক ঝাঁপ। ওকে। আচ্ছা, 125 নম্বর প্রশ্ন আছে দেখো, সামান্যীকরণ বলতে কি বোঝায়? কতগুলি বিশেষ মূর্ত দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সমজাতীয় সমগ্র বিষয়ের বিমূর্ত ধারণা গঠনের মানসিক প্রক্রিয়াটাকে কিন্তু সামান্যীকরণ বলা হয়। আচ্ছা, 26 নম্বর প্রশ্ন, আরোহমূলক আরোহ অনুমান কাকে বলে? তাহলে 26 নম্বর প্রশ্ন কি আছে? আরোহ অনুমান কাকে বলে, এটা প্রথম দিকে কিন্তু ছিল। এই তোমাদের 100 মোট 26টা প্রশ্ন আলোচনা করা হলো। 126টা প্রশ্ন থাকতে পারে, কিন্তু কিছু প্রশ্ন রিপিট হয়েছে। মোটামুটি তোমরা এখানে 115 বা 110টা প্রশ্ন হয়তো আছে, কিন্তু তোমাদের মোট 35 থেকে 40টা প্রশ্ন কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। মানে যদি 40টা প্রশ্ন কমন আসে, তাহলে 40টা প্রশ্নের জন্য মিনিমাম তো একটা প্রশ্নের জন্য তো মিনিমাম তোমাদের 3-4টা প্রশ্ন করতেই হবে। যদি একটা প্রশ্নের জন্য 4টা প্রশ্ন করো বা 4টা প্রশ্ন মুখস্থ করো, তাহলে 40 × 4 কত হয়? 160টা প্রশ্ন হয়। তো 40টা প্রশ্ন পাইতে গেলে কিন্তু মিনিমাম 160টা প্রশ্ন মুখস্থ করতে হয়। সেক্ষেত্রে আমি কিন্তু মোটামুটি 110টার মতো প্রশ্ন দিয়েছি। তো তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে রেডি করবে। আশা করি বেশিরভাগ প্রশ্নই কমন পাবে। বড় প্রশ্নগুলো তো আমি যেভাবে বললাম, দাগ নম্বরও চেঞ্জ হবে না, ওইভাবেই থাকবে, ওইভাবেই কমন পাবে। আর যেটা এমসিকিউ এসিকিউর জন্য দিলাম, এটা তো ওয়ান লিনিয়ার হিসেবে দিয়েছি। তো এগুলোকে করে যাবে ঘুরিয়ে ফিরিয়ে, এই প্রশ্নগুলো থেকে মোটামুটি 35 থেকে 40টা কিন্তু কমন পেয়ে যাবে। তো ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে, তাদের কিন্তু অবশ্যই ধন্যবাদ।